বাংলাদেশেই দেখেন, এত বড় একটা শক্তি শেখ হাসিনার, আমরা এতগুলো দল মিলে 15 বছর ধরে কিছু করতে পারলাম না, ওরা 40 দিনের মধ্যে একদম পুরা দান উল্টে দিল। আমরা ওই রকম একটা রাষ্ট্র চাই, শামসুর রহমানের কবিতার মতো, আমরা বাগান চাই। মানে বাগানটার জায়গায় আমি রাষ্ট্র বলছি, রাষ্ট্রের জায়গায় বাগান বলছি। কবিতায় বলছেন আমরা বাগান চাই, এমন বাগান যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে। মানে আমি অবাক হয়ে যাই, আমার সমস্ত নিবেদন, আমার সমস্ত ভালোবাসা এই ছাত্র কর্মীদের, এই যুবকদের উপরে আছে। এখনও পর্যন্ত আমি মনে করি তারা ঘুরে দাঁড়াতে পারে এবং তারা এই সমাজ বদলাবার জন্য অনেক বড় কাজ করতে পারে। পৃথিবী জুড়ে একটা দেখেন, রাজনীতির প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, পক্ষেই সম্ভব। আমি ওনাকে ব্যক্তিগতভাবে আগে দেখেছি, অত ভালো যে চিনতাম সেরকম না, কিন্তু এখন পর্যন্ত মানে তার জীবন যাওয়া পর্যন্ত এই যাপিত পুরা জীবন যতক্ষণ আমি জানতে পেরেছি, আমরা যে পাবলিক ইন্টেলেকচুয়াল খুঁজি, উনি একমাত্র বাংলাদেশে সম্ভবত সেই রকম মানুষ ছিলেন। আমি একমাত্র পাবলিক ইন্টেলেকচুয়াল বললে অন্যান্য কেউ হয়তো মন খারাপ করতে পারেন, আমি আমার জ্ঞানের স্বল্পতার কথা স্বীকার করছি, আর কেউ থাকতেও পারেন। কিন্তু এখন বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে, বিশেষ করে এই যে এত বড় অভ্যুত্থান হলো, যেটা নিয়ে আমরা এত কথাবার্তা বলছি, তারপরে আমি দেখছি যে সেই ছেলে বুড়ো যার কথাই বলেন, সে ছাত্র, শিক্ষক, সে শ্রমিক কিংবা অন্য কেউ, সবাই মনে করে এখন ক্ষমতার সাথে থাকতে হবে। আমার নিজের একটা অভিজ্ঞতা হয়েছে এরকম, আমি নির্বাচনের আগে হার্ট অ্যাটাক নয় কিন্তু হার্টের একটা সমস্যায় পিজিতে ভর্তি হয়েছিলাম, সিসিউতে ছিলাম। সেইখানে আমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল নির্বাচন থেকে বিরত থাকতে, প্রতিদানে আমাকে মন্ত্রী বানানো হবে। আমি বললাম, নির্বাচন হচ্ছে এখন রাজনৈতিক তৎপরতার সবচেয়ে বড় কাজ, কারণ এই মুহূর্তে নির্বাচনী তৎপরতার বাইরেতে কোনো রাজনৈতিক কাজ নেই। তো আমি রাজনীতি করা বন্ধ করে মন্ত্রী হবে, এটা ভাবলেন কেন আপনারা? এরকম কোনো প্রস্তাব তো আমি গ্রহণ করতে পারবো না। এটা তখনই সবাই জানেনি। আমি 4 দিন মাত্র সিসিউতে ছিলাম, তারপরে বেরিয়ে এসেছি, সবার সাথে দেখা হয়েছে, কথাবার্তা বলেছি। আমি অনেককে বলতে শুনেছি, আমাকেও বলেছে মন্ত্রী হওয়াটাই বোধহয় ভালো ছিল। তারপরে যে উত্থান পতনটা হলো, মানে আমার নমিনেশন নিয়ে যে ক্যাচাল হলো, কি বলবো, শব্দটা পাচ্ছি না ভালো করে, কারণ এই কথা খুব ভালো মতো বলা মুশকিল যে কোন বিশেষণ প্রয়োগ করলে, কোন শব্দ প্রয়োগ করলে কাউকে মনে আঘাত না দিয়ে, অপমান না করেও আমি আমার ভাবটা প্রকাশ করতে পারি। আমি এই জন্য এরকম একটা শব্দ বললাম ওইটার পরে। এবং যখন নির্বাচনের ফলাফলটা এরকম হলো, তখন অনেকেই আমাকে বলেছেন বোধহয় মন্ত্রিত্ব নেওয়াটাই ভালো ছিল। আজও অনেকে এরকম বলেন। আমি সবার কথা বলছি, যারা যারা রাজনীতির মধ্যে আছেন তাদের মধ্যে প্রধান এই প্রবণতা এখন আমি লক্ষ্য করি। কিন্তু আবুল কাশেম ফজলুল হককে যখন দেখি, কোনো দিনও ক্ষমতার স্বপ্ন দেখেছেন আমার মনে হয়নি। আচ্ছা, একটা মানুষ সমাজ বদলাতে চায়, অথচ ক্ষমতা নিয়ে তত বেশি ভাবে না, ভাবে কিন্তু সেই ক্ষমতা সামষ্টিকভাবে ভাবে। মনে করে শ্রমিক শ্রেণীর ক্ষমতা হবে, অথবা মেহনতি মানুষের ক্ষমতা হবে, অথবা এমন লোকগুলোর ক্ষমতা হবে যারা ক্ষমতা পেলে সমাজটা সত্যি সত্যি বদলাতে পারে। এই জন্যেই আমি শুনেছি, অবশ্য যদি আমি বলি, মিরাজুল ইসলাম আব্বাসীর সঙ্গে আমার এরকম কোনো সখ্যতা ছিল না। আমি তাকে দেখেছি কয়েকবার, ওই যেরকম মানে শুভেচ্ছা বিনিময়ের মতো, সালাম বিনিময়ের মতো এইরকম একটা সম্পর্ক ছিল। কিন্তু অন্যদের কাছে শুনেছি, হারুনের কাছে তো শুনেছি, আমার মনে হয়েছে এরকম একটা মানুষ তিনিও ছিলেন যিনি দলটার প্রতি নিবেদিত ছিলেন। এখন আমাদের রাজনীতির সবচেয়ে বড় ক্রাইসিস এটাই, নিবেদনের অভাব। যিনি যে দল করছেন তিনি সেই দলের প্রতি নিবেদিত। আমরা যখন জাসদ করেছি, এখানে মোশতাক আছে, ফিরোজও আছে, সেও বলবে আমরা চূড়ান্ত খারাপ পরিস্থিতির মধ্যে লড়াই করেছি। আমাদেরকে একটা গণসংগঠন করতাম, আমাদেরকে শেখ মুজিবের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য অস্ত্র নিতে হয়েছিল। আমি দেখতে শুনতে তো মোটামুটি ভালোই, আমার গায়ের রং ভালো,
আমাকে গ্রামে পাঠানো হয়েছিল, গ্রামে আমি বেরোতে পারতাম না। লোকে দেখলেই বলতো এই লোকটা কোথা থেকে আসলো, আর আমি গ্রামে মিশবো কীভাবে। কিন্তু তারপরেও আমাকে গ্রামের মধ্যে কাজ করতে হয়েছে, সাধারণ মানুষের মধ্যে। কোনো দিন একবার মনে হয়নি এরকম করার চাইতে শেখ মুজিবের সরকারের সাথে একটু আপোষ টাপোষ করলেই তো ভালো হতো। কোনো দিন মাথার মধ্যে এই চিন্তা আসেনি, আমাদের দলের কারো মধ্যে এইরকম ভাবনা দেখিনি। যারা এখন ইতিহাস পড়তে আগ্রহী আছেন, যারা খোঁজ খবর নিতে চান, তারা দেখেন স্বাধীনতার পরের ইতিহাস এই পর্যন্ত 54 বছরে যদি খোঁজেন, তাহলে এর মধ্যে সবচাইতে বেশি ইতিহাস হলো লড়াইয়ের। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, গণতন্ত্রের জন্য লড়েছি, শোষিত মানুষের জন্য লড়েছি। হ্যাঁ, একসময় বলতাম সমাজতন্ত্রের জন্য লড়েছি, এখন সমাজতন্ত্র আমি বলি না, কিন্তু অনেকে তো তার জন্য লড়াই করেন। কিন্তু এখন পরিস্থিতিটা এরকম, কি অবাক বিষয়, একটা দল নতুন করে গঠিত হলো যাদের অধিকাংশ সদস্যই এই 24-এর অভ্যুত্থানের নেতা ছিল। আমি এনসিপির কথা বলছি। এবং যেই যুবকরা সেই লড়াইটা করলো, তারা একসময় বলল যে দেখি কার সঙ্গে মেলে, বিএনপির সঙ্গে নাকি জামাতে ইসলামের সাথে। মানে একটা দর কষাকষির বিষয় হয়ে গেল রাজনীতি, এবং সেটা প্রকাশ্যে বললাম। এবং তারপরে যখন মনে হলো, তখন দেখলাম যে না, বিএনপির সাথে দর কষাকষি করে সুবিধা করা যাচ্ছে না, অতএব জামাতের সাথে বেশি। মানে আমি অবাক হয়ে যাই। আমার সমস্ত নিবেদন, আমার সমস্ত ভালোবাসা এই ছাত্র কর্মীদের, এই যুবকদের উপরে আছে। এখনও পর্যন্ত আমি মনে করি তারা ঘুরে দাঁড়াতে পারে এবং তারা এই সমাজ বদলাবার জন্য অনেক বড় কাজ করতে পারে। পৃথিবী জুড়ে একটা দেখেন রাজনীতির প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন রাজনীতি শুরু করেছি তখন আমাদের দলের সাথে সদস্য হতে হতো, দলটা বড় করতে হতো এবং দলের নির্দেশ অনুযায়ী চলতে হতো। আর এখন যারা অভ্যুত্থান করছে, সেটা ওই ককরোচ পার্টি বলেন অথবা আমাদের দেশের পার্টি বলেন, ওরা পার্টিতেই বিশ্বাস করে না। ওরা মনে করে যেখানেই অন্যায় দেখবো তার বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, এবং এই বিদ্রোহ করতে করতেই একসময় বিদ্রোহের আগুন জ্বালিয়ে যারা অত্যাচারী তাদেরকে পরাজিত করব। এবং ঘটনাটা তাই ঘটেছে। বাংলাদেশে হয়েছে, নেপালে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, এখন ইন্ডিয়াতে পর্যন্ত হয়ে যাচ্ছে। তারপরে আন্দোলনের ফর্ম নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে কীরকম আন্দোলন হবে। জীবনে কোনো পার্টি করে নাই, হি ইজ অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিজম একটা শব্দ বেরিয়েছে, আমি তো প্রথম ভালো করে বুঝতামই না আমার চেয়ে বড় অ্যাক্টিভিস্ট কী আছে। আমি দিন রাত 24 ঘন্টা পার্টির বাইরে কিচ্ছু করি না। আমার চেয়ে বড় অ্যাক্টিভিজম কীরকম করি, কিন্তু আমি তো অ্যাক্টিভিস্ট হই, আমাকে অ্যাক্টিভিস্ট বলা হচ্ছে না। যারা অ্যাক্টিভিস্ট তারা যখন আমার সাথে কথা বললেন, তখন তাদেরকে বললাম তো তোমরা পার্টি করো না কেন? বলে না ভাই, পার্টি করার চাইতে এইভাবে বিদ্রোহ করাতেই লাভ বেশি। সোশ্যাল মিডিয়া এখন এরকম করে নিজেদের ওপিনিয়নকে প্রচার করবার সুযোগ করে দিয়েছে যে আপনি যে বিক্ষুব্ধ তা খুব সহজে বলতে পারেন। আপনি একা, কিন্তু আপনার বিক্ষোভের কথা আপনি লাখো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, এবং সেই লাখো মানুষ আপনার বিক্ষোভের সাথে একসাথে হতে পারে, এবং তারা একসাথে মিলে হঠাৎ করেই একদিনে একটা পোস্টের উপরে শহীদ মিনারে 5-10 করতে করতে 50,000 লোক জড়ো হতে পারে। অথচ আমরা যে দল করছি, এই যে আজকের ব্যাপারটাই দেখেন, আবুল কাশেম ফজলুল হকের মতো মানুষের জন্য স্মরণসভা, সেই স্মরণসভা সংগঠিত করার জন্য নিশ্চয়ই হারুন বা সোনার বাংলা পার্টি যথাসাধ্য চেষ্টা করেছে। যথাসাধ্য চেষ্টা করবার পরে সাধ্য কি এইটুকুই? আচ্ছা, যদি এটা না হয় এরকম যে কোনো পার্টি করে নাই, ফেসবুকে কাজ করেছে, ওই যে ছেলেটার কী নাম, অভিজিৎ কী যেন, ককরোচ পার্টির ওই রকম কেউ হতো, হ্যাঁ অভিজিৎ, সেরকম যদি কিছু হতো তাহলে তো লাখো মানুষ হয়ে যেত, কিন্তু ওইটা হচ্ছে না। এখন পৃথিবীটা বদলে গেছে, চিন্তাটা বদলে গেছে, মননটা বদলে গেছে। আমাদেরকে ভাবতে হবে। ভাবার কথা আমি বলি, দেখেন একটা পরিণতির কিন্তু আমরা ভাবছি না, আমি বিদ্রোহ করছি। এই জিএনজি যাদেরকে বলছি তারা বিদ্রোহ করছে, গুড়িয়েও দিচ্ছে, বদলেও দিচ্ছে, সরকার উৎখাত করছে, কিন্তু নতুন সরকার গঠন করতে পারছে না। কোথায় সাকসেসফুল হয়েছে? জিতেছে, কিন্তু যে দেশটা চায়, যে সমাজটা চায়, সেই সমাজ তো তারা আনতে পারেনি, কারণ তাদের নিজেদের মধ্যে আইডিয়ার কোনো মিল নাই। বাংলাদেশেই দেখেন এত বড় একটা শক্তি শেখ হাসিনার, আমরা এতগুলো দল মিলে 15 বছর ধরে কিছু করতে পারলাম না। ওরা 40 দিনের মধ্যে একদম পুরা দান উল্টে দিল, কিন্তু দেবার পরে তারা জানে না এরপরে কি করতে হবে। অতএব কি করা যায়? ডক্টর ইউনূস বিশাল লোক, নোবেল পেয়েছে, তাকে নিয়ে আসো। সেই লোক যে এই অভ্যুত্থানের মধ্যেই নাই, তার মাথার মধ্যে যে বিপ্লব নাই, তিনি যে আবার কনস্টিটিউশনের কাছে চলে যাবেন, তিনি যে কনস্টিটিউশনের কাছে যাবার কারণে আবার শেষ পর্যন্ত চুপ্পু ফিরে আসবে, ওরা বুঝতেও পারে নাই।
এবং এই রকম পরিণতি আমার অধিকাংশ জায়গায় দেখি। আজকে কি হয়েছে, সেই জায়গাতে নতুন করে যখন আমরা বলছি জুলাই সনদের সাথে বেইমানি করা হয়েছে, 21 কি বলে জুলাইয়ের চেতনার সাথে বেইমানি করা হয়েছে, তারা কিন্তু আবার বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। মানুষ তো বেকুব হয়ে যাবে। মানুষ তো এমনিতে জুলাই সনদ কি তাই বুঝবে না। আন্দোলন কখনো বই পড়ে পড়ে কিন্তু হয় না। বই পড়ে সেই সমস্ত মানুষ যারা বইকে ট্রান্সলেট করতে পারে জনগণের ভাষায় এবং জনগণের সাথে কানেক্ট করতে পারে, জনগণকে সংগঠিত করতে পারে, সেই নেতৃত্ব সেই পার্টি দিয়ে। কিন্তু এইখানে ওই বই পড়ে পড়ে কানেক্ট করা হয় না, হয়নি। সেই জন্যে জনগণের সাথে কানেক্ট করেছেন, তারপরে ক্ষমতা ঠিকমতো গঠন করতে পারেননি, দেশ পরিচালনা করতে পারেননি। গভর্নেন্স বলে যে শব্দ আছে, শাসন ব্যবস্থা, তার সাথে নিজেরা এটাকে কানেক্ট করতে পারেননি বলে আপনি আপনার জায়গায় পৌঁছাতে পারেন নাই। জুলাই সনদ আমরা যেটা সই করেছি সেই সনদ একরকম ছিল, কিন্তু এখন আপনি ছাপানো আকারে যে জুলাই সনদ দেখবেন, আমি তার বিরোধিতা করছি না, কারণ তখন তো বিরোধিতা করিনি, তখন মেনে নিয়েছি। বলা হয়েছে কোনো দল যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে তারা সেই দল তাদের ম্যান্ডেট অনুযায়ী তাদের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে। আমার কথার মধ্যে বুঝতে কোনো কনফিউশন হলো? যদিও এরকম করে কথা বলতে গেলে বক্তৃতা লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপ করবার চেষ্টা করব। জুলাই সনদে যা যা লেখা হয়েছে তাই পালন করতে হবে, কিন্তু যদি কোনো দল জনগণের ম্যান্ডেট পায় তাহলে তারা তাদের নিজের দলের ম্যানিফেস্টো বা কর্মসূচি অনুযায়ী সেটা বাস্তবায়ন করতে পারবে। আমরা যে শুরু করেছিলাম, আমরা যে একসাথে হয়েছিলাম, সই করেছিলাম, সেই জায়গাতেই অনেক ফাঁক ফোকর ছিল। ফলে এখন আপনি মানুষের কাছে গিয়ে বোঝাবেন এইখানে ওরা জুলাই সনদ বিট্রে করেছে, বলা তো মুশকিল। মানুষকে কীরকম করে বোঝাবেন যে সুপ্রিম কোর্টের যে সচিবালয় করা হয়েছে সেই সচিবালয় না করতে পারলে, যদি বিচারকদের নিয়োগের ব্যাপার কেবলমাত্র ক্ষমতার উপরে, এক্সিকিউটিভের উপরে ছাড়া হয়, তাহলে বিচারকগুলো পর্যন্ত শেষ পর্যন্ত সরকারের দালালি করবে, এইটা বোঝানো যাবে না চট করে। আরেকজন আরেক কথা বলবে, কিন্তু সত্যি কথা তো এটাই। আপনি গণতন্ত্র যদি দিতে চান, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চান, তাহলে আইন এবং বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। আমরা কি বুঝি বিষয়টা? আমাদের এই উপমহাদেশে যখন দিল্লিতে বাদশাহরা শাসন করতেন তখন এলাকায় কাজী থাকতো, এবং কাজীদের এমন পাওয়ার ছিল, কোনো ব্যাপারে তাদের কাছে কেউ যদি বিচারের জন্য যেত, তিনি বাদশাহ নামদারকে কল করতে পারতেন, হাজির হতে হবে তোমার। কে বড়, ওই কাজী নাকি বাদশাহ? এই বিতর্ক কিন্তু ফাউল। কেন? যতক্ষণ পর্যন্ত শাসন কার্য পরিচালনার প্রশ্ন, ততক্ষণ পর্যন্ত বাদশাহ অথবা ধরেন কোনো রাজ্যের যদি মূল শাসক হন, অথবা সেই ধরনের সুবেদার বা যেরকম হয় তাই। কিন্তু যখনই বিচারের প্রশ্ন আসছে তখন বিচার ব্যবস্থাটা পরিপূর্ণ স্বাধীন। অতএব পাকিস্তানে হাইকোর্ট যখন নওয়াজ শরীফের সরকার, তো তাকে বাতিল করে দিল, তখন তারটা টিকলো। নওয়াজ শরীফের কথা ঠিক আছে? কে বড়? আমি বলি, আমরা যখন বাম রাজনীতি করতাম তখন ডায়ালেকটিক্যাল ব্যাটারিজম পড়তাম, অনেকে নিশ্চয়ই বিষয়টার সাথে পরিচিত আছেন। মানে এরকম হয়, আমি আপনি বন্ধু, অথবা ধরেন স্বামী স্ত্রীর সংসার, কার কথা মতো সংসার চলে? স্বামীর কথাই বেশি চলে তো আমাদের দেশে। কোনো কোনো সময় আমাদের দেশেও কি স্ত্রীর কথাই চলে না? তাহলে কে প্রধান? তার মানে অ্যাট প্লেসেস, অ্যাট টাইমস, সময়ে ওই যে যাকে মনে করছেন যে নিচে আছে তিনি উপরে উঠতে পারেন। ডায়ালেকটিক্স মানে তাই। একক কর্তৃত্ব, একক কিছু এরকম থাকে না। অতএব আপনি বিচার বিভাগকে স্বাধীনতা দিলে পরিপূর্ণভাবেই দিতে হবে। আপনি কেন 133টা যে ধারা ছিল, যে অর্ডিন্যান্স ছিল, যেগুলো সরকার দিয়েছে, এগুলো আপনি সবগুলোই প্রায় বাতিল করে দিলেন। তার মধ্যে বিচার বিভাগের সবগুলো বাতিল করে দিয়েছেন। আবুল কাশেম ফজলুল হক সাহেবের মতো মানুষের এখন দরকার কেন জানেন? এখন দাঁড়িয়ে তিনি বলতে পারতেন না এইটা তুমি অন্যায় করছো, উনি যদি বুঝতেন। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি অনেক বুদ্ধিজীবী, বুদ্ধি সত্যি সত্যি আছে, বোঝার মতো যোগ্যতা আছে, তারা তো এই কথা নিয়ে বেরোচ্ছেন না। তারা যদি না বলেন তাহলে সাধারণ মানুষ বুঝবে কি করে? আমি মাহমুদুর রহমান মান্না বললে বুঝবে তো পলিটিক্স করে, তো পলিটিক্সের চাল এটা একটা। বিএনপির বিরুদ্ধেও সোজা হিসাব, বিএনপি না জামাত,
পজিশন না অপোজিশন, এই লড়াই যদি হয় এরকম করে, তাহলে দেশ গঠিত হবে না। এই যে এতগুলো বছর গেল, 54 বছর, বাংলাদেশ একটা দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে গঠিত হয়েছে। আমি একটা রাষ্ট্র গঠন করতে চাই, তাই তো? রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে তার 3টা পিলার আমি বলবো, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং আইনসভা, তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, এবং সেটা এখন। এত ভালো সময় পরে কখনো পাবেন না। আমি নিশ্চিতভাবে বলি, বিএনপি এই জায়গাতে হয় ভুল করছে, অথবা তারা অন্য কোনো কারণ এটা করছে। কারণ আমি যে টক শো করি, সেই টক শোতে ঠিক এই প্রশ্ন করেছি এক বিএনপির নেতাকে, আমি নাম বলবো না। তাকে বললাম, আপনারা কি কারণে সুপ্রিম কোর্টের যে সচিবালয় হলো, সেই সচিবালয় উদ্বোধন করলেন, মিলাদ পড়ালেন, মিষ্টি খেলেন, মিষ্টি বাটলেন, তারপরে বন্ধ করে দিলেন কেন? উনি তখন আমাকে বললেন, ভাই, এক্সিকিউটিভের ক্ষমতা তো থাকতে হবে, মানে যিনি শাসন করেন তার তো ক্ষমতা থাকতে হবে। আমি বললাম, ওভার দি জুডিশিয়ারি, মানে জুডিশিয়ারির উপরে, বিচারের উপরে ক্ষমতা থাকবে? উনি আমাকে পাল্টা প্রশ্ন করলেন যে, বিচার বিভাগের একচ্ছত্র অধিকার দিলে কি দেশ চালানো যাবে? আমি এই কথার প্রতিধ্বনি আজকে বিএনপির অন্যান্য নেতাদের মুখে শুনছি। দ্যাট ইজ ওয়াই আই এম ভেরি কনসার্ন। আমি খুবই চিন্তিত। আমি মনে করছি এই যে ধারাগুলো বাতিল করা হয়েছে, যেটা তত্ত্বাবধায়ক সরকার ধারা হিসেবে, অর্ডিন্যান্স হিসেবে দিয়েছিল, সেগুলোর কত 33টার মতো তারা তো ফেলেই দিয়েছে। আমি সংখ্যাটা এখন ভুলে যাচ্ছি। অনেকগুলো আছে 33টার মধ্যে, অনেকগুলো আছে যেগুলো তারা বলছে আমরা সংশোধন করে দেব, আর অন্তত 4টা বাতিল করে দিয়েছে, যার মধ্যে প্রধানত বিচার বিভাগ ছিল। আর এমনিতে ধরেন জুডিশিয়াল গুম কমিশন, তথ্য অধিকার কমিশন ইত্যাদি, এই ধরনের, কিংবা দুদক, এগুলো নিয়ে তারা এখন পর্যন্ত পুরো বিষয়টা ঝুলিয়ে রেখেছে। কারণ তারা মনে করে যে শাসন যারা করবেন, এক্সিকিউটিভদের প্রধানকে, প্রধানমন্ত্রী, তার হাতে ক্ষমতা থাকতে হবে ওভার অল দিজ অর্গানস। তাহলে গণতন্ত্র হবে? আমরা যখন বলি গণতন্ত্রের নির্মাণ করতে চাই যেন আবার ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, ফ্যাসিবাদ কীভাবে ফিরবে? ফ্যাসিবাদ ফিরবে মানে আওয়ামী লীগ ফিরবে তাই বোঝাচ্ছি কেবল? ফ্যাসিবাদী তো আমিও হয়ে যেতে পারি। শেখ মুজিব তো ফ্যাসিবাদী ছিলেন না, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, কিন্তু তিনি বাকশাল করেছিলেন। শেখ হাসিনা লড়াইটা করেছিলেন গণতন্ত্রের জন্যে, কিন্তু শেষ পর্যন্ত একটা ডেমনের মতো পরিচিত হয়ে গেলেন সমস্ত দুনিয়ার মধ্যে। কাজেই আজকে যিনি গণতন্ত্রের কথা বলছেন, কাল তিনি ক্ষমতা পাবার পরে ক্ষমতার সাথে, ক্ষমতার ব্যবহারে, অপব্যবহারে আবার নিজেই একটা স্বৈরাচারী শাসক হতে পারেন, ফ্যাসিবাদী হতে পারেন। আমি এইরকম করেই আমার আইন তৈরি করতে চাই, এরকম করেই দেশটা নির্মাণ করতে চাই, যাতে এরকম হবার কোনো সুযোগ না থাকে। আচ্ছা, আজকে রাত্রে গিয়ে টেলিভিশনে এরকম একটা নিউজ শুনতে পারবেন, আমেরিকাতে আজকে থেকে আগামী অনির্দিষ্টকালের জন্য মার্শাল ল জারি করা হলো। আমেরিকাতে মার্শাল ল হবে? ইউরোপের দেশগুলোতে মার্শাল ল হবে? তো ওইখানে কি আইন করেছে যে সেখানে মার্শাল হতে পারে না, গণতন্ত্রের চর্চা হয়? আমাদের এখানে বরঞ্চ মার্শাল ল যদি হয়, তাহলে বিজয় মিছিল বেরোতে পারে, মানুষ বলতে পারে আর্মিকে অভিনন্দন জানাই। দ্যাট ইজ দি থিং। মানুষের এই যে মানসিক চিন্তা, মানুষ মনে করে আর্মি আমাদের বাঁচাতে পারে, এই পলিটিশিয়ানগুলো নষ্ট, এদের দিয়ে কিছু হবে না। এইটা যতক্ষণ না বদলাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন একেবারে বন্ধ রাখতে পারবেন না। আপনি সবচাইতে ভালো আইন করবেন, কনস্টিটিউশনের সবচেয়ে ভালো অ্যামেন্ডমেন্ট বা সংস্কার করবেন, কিন্তু এক রাত্রেবেলা হঠাৎ করে সামরিক বাহিনীর লোকজন এসে ক্ষমতা দখল করে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী পারুষ হাততালি দিতে থাকবে, তাহলে হবে? গঠন যদি করতে হয়, তাহলে পুরো রাজনীতি গঠন করতে হবে, দেশটা গঠন করতে হবে। আমাদের এই আন্দোলনে এত বড় আশা আমরা কেন করেছিলাম, যেখানে আবু সাইদদের মতো মানুষ 2 হাত বেলে দিয়ে বলে চালাও গুলি, এবং বুকে গুলি নেয়, কথার কথা নয়, সেইখানে আমাদের আশা করার যুক্তিসঙ্গত কারণ থাকতেই পারে যে আমরা দেশটা বদলাতে পারব। আবুল কাসেম ফজলুল হক সাহেব যে 18 দফা দিয়েছেন, 18 দফাই তো, 28 দফা দিয়েছেন, সেই 28 দফার মধ্যে এই রকম একটা গণতান্ত্রিক দেশের আকাঙ্ক্ষা ছিল। এখন পর্যন্ত ধরেন সেটা কি
সোনার বাংলা পার্টি, নাকি নাগরিক পার্টি, নাকি নাগরিক ঐক্য, নাকি জাসদ, নাকি বাসদ, সবাই মিলে আলটিমেটলি আমরা কি চাই? আমরা ওই রকম একটা রাষ্ট্র চাই, শামসুর রহমানের কবিতার মতো, আমরা বাগান চাই। মানে বাগানটার জায়গায় আমি রাষ্ট্র বলছি, রাষ্ট্রের জায়গায় বাগান বলছি। কবিতায় বলছেন আমরা বাগান চাই, এমন বাগান যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে। ঘাসের উপর শুয়ে পায়ের উপর পা দুটো রেখে দিব্যি অকারণ পা দুটো নাড়বো মাঝে মাঝে। মানে পা দোলাতে থাকে না, মানে খুব রিল্যাক্স আর কি। যে দেশে বাস করি সেই দেশটা আমার জন্য বাসযোগ্য। আমার এর মধ্যে কোনো অ্যাংজাইটি নাই, আমার কোনো দুরাশা নাই, আমি কোনো অশান্তিতে কষ্ট পাচ্ছি না। সেই রকম একটা দেশ যদি করতে চাই, সেই দেশ করবার জন্যই আমাদের এই লড়াই। এবং আমরা মনে করি, আমি মনে করি পার্সোনালি, যে এই রকম দেশ বাংলাদেশে গড়া সম্ভব। আমাদের অর্থনীতির অগ্রগতি দেখলে তাজ্জব হয়ে যেতে হয়। মানে এরকম করে ভাবেন, স্বাধীনতা যখন আসে তখন আমাদের দেশের জনসংখ্যা কত ছিল? 7.5 কোটি। এখন আমাদের জিডিপি কত? 20 কোটির মতো লোক এই জিডিপি নিয়ে বেঁচে আছে। লোক যদি 7.5 কোটি থাকতো, অথবা 8 কোটি হতো, অথবা 10 কোটি হতো, আমাদের প্রত্যেকের ইনকাম দ্বিগুণ হতো। আমরা পারতাম এইটুকু দেশের মধ্যে 10 কোটি লোকই তো বেশি। সেই দেশ আমরা আমাদের দেশ দিয়ে প্রমাণ করতে পারি যে আমাদের দেশে আমরা একটা ভালো দেশ করতে পারি, যেখানে সম্পদের অভাব হবে না, আমাদের অভাব থাকবে না, এবং তার সাথে সাথে আমরা জীবনটাকে জীবনের মতো উপভোগ করতে পারব। আবুল কাশেম ফজলুল হক বলেন, অথবা এই ধরনের মানুষের দরকার কি জানেন? দরকার এই জন্যে, এরা কবিতার ভাষায় আমাদেরকে স্বপ্ন দেখাতে পারে। একজন বড় শিল্পীকে চাই কেন? উনি গানের মতো করে আমাদের সামনে দেশকে দেখাতে পারে, কত সুন্দর দেশ হতে পারে। একজন কবি বলেন, একজন লেখক বলেন, একজন সাহিত্যিক বলেন, সব মানুষের দরকার, কারণ মানুষের চোখে স্বপ্ন ফুটে তুলবার জন্য তাদের মতো যোগ্য কারিগর আমরা রাজনৈতিক নেতারাও হতে পারি না। হ্যাঁ, নিশ্চয়ই রাজনৈতিক নেতা যদি তত যোগ্য হন, যদি তত বড় দল হয়, তত বেশি মানুষ তাকে সমর্থন করে, অথবা এরকম যদি হয় দল হয়তো নয়, কিন্তু ককরোচ পার্টির মতোই কোনো নেতা এই দেশে সাধারণ মানুষের সমর্থন পেয়েছে, তাহলে তিনিও দেশ বদলে দিতে পারেন। কিন্তু দেশ যদি বদলাতে হয়, তাহলে জনগণকেও বদলাতে হবে, জনগণকে সাথে নিতে হবে, এবং জনগণকে বাদ দিয়ে যেই চেষ্টা সেই চেষ্টা করো, কাজের কথা নয়। আমি খুব স্পষ্ট করেই বলতে চাই, এখন যে বিতর্ক চলছে জুলাই সনদ নিয়ে, এখন যে বিতর্ক চলছে আন্দোলনের সাথে বেইমানি করা, বিশ্বাসঘাতকতা করে নিয়ে, এর মধ্যে অনেক যুক্তিসঙ্গত কারণ আছে। আমি কোনো দলের পক্ষে বলছি না, কোনো দলের বিপক্ষে বলছি না, কিন্তু এটা ঠিক, সেই শক্তি চাই যেই শক্তি এখন যুক্তির সাথে যা হওয়া উচিত সেটাকে জনগণের সামনে হাজির করতে পারবে, এবং সবাই যুক্তি যাতে মানে সেই রকম যুক্তিও সবার সামনে দিতে পারবে। 24-এর আন্দোলন ছিল অভ্যুত্থানের, জীবন দেওয়ার, জীবন দেওয়ার কথা যদি বাদই দেই, জীবন দিয়ে জীবন পাবার লড়াই ছিল। আজকে তো সে লড়াই নয়, আজকের লড়াই হচ্ছে আমি দেশটা গড়ব, কি করলে আমার দেশের উৎপাদন বাড়তে পারে, কোন আইন দিলে মানুষের অধিকার নিশ্চিত হতে পারে। তার মানে আগে ছিল এজিটেশনের, আর এখন পুরো লড়াইটা ইন্টেলিজেন্সের, বুদ্ধির, জ্ঞানের, এবং জ্ঞানের চর্চা, জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা। সেই লক্ষ্যেই আমি